আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা এই যে প্রোজ রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের, এটা সম্পূর্ণ অংশ লাইন বাই লাইন বাংলায় পড়ব। তো এর আগে আমরা যে বাকি দুটো চ্যাপ্টার রয়েছে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এই দুটো চ্যাপ্টার থেকে একদম শর্ট কোশ্চেন সহ বাংলা অনুবাদ সমস্ত কিছুই করে দেওয়া আছে। তোমরা প্লেলিস্ট চেক করে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, শুরু করছি। আমরা টেক্সটটাতে যাওয়ার আগে অমরনাথ সম্পর্কে আমরা বেশ কিছু কথা জেনে নেব। অমরনাথ গুহা একটু হিন্দু তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্র মানুষ তীর্থ করতে যায়, সেখানে ধর্ম স্থান। তো সেটা হচ্ছে একটা হিন্দুর তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ, অর্থাৎ সেখানে মহাদেব বা শিব ঠাকুরের দর্শন করার জন্য মানুষ গিয়ে থাকে। এই গুহাটি পাহাড় ঘেরা এবং পাহাড়গুলো সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে। এমনকি এই গুহার প্রবেশ পথও বরফ ঢাকা থাকে। গ্রীষ্মকালে এই খুব অল্প সময়ের জন্য এই দ্বার প্রবেশের উপযোগী হয়, অর্থাৎ গ্রীষ্মকাল বা গরমের সময় যেহেতু একটু বরফ গলে যায়, সেই জন্য সেই গুহার প্রবেশ পথটা একটু অর্থাৎ ভিতরে যাওয়ার জন্য সেটা একটু উপযোগী হয়। তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিঙ্গের আকার ধারণ করে। তার মানে সেখানে, অর্থাৎ এই অমরনাথের গুহাতে এখানে একটা বরফের শিবলিঙ্গ তৈরি হয়, সেইটা দেখার জন্যই কিন্তু একদম জাতি ধর্ম নির্বিশেষে মানুষের, লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে হয়। তো এই অমরনাথ যাত্রা সম্পর্কেই আজকের আমাদের যে প্রোজ রয়েছে সেটা আমরা পড়ব। দেখো, আমরা টেক্সটটা শুরু করছি। লিখেছেন সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতা কি লিখছেন তার কথা আমরা এখানে পড়ব। সমস্তটাই কিন্তু তিনি এখানে লিখছেন কার সম্পর্কে, এখানে তারা একসঙ্গে যারা যাচ্ছেন অমরনাথ তীর্থযাত্রায় সেই সম্পর্কেই লেখাটা। ওকে, তো চলো পড়া শুরু করি। ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। ইট ওয়াজ, এটা ছিল, ইন দ্য কোর্স, কোর্স মানে সময়, কিসের সময়, অফ অ্যান ওপেন এয়ার মিল। ওপেন এয়ার মানে এখানে খোলা আকাশের নিচে, মিল হচ্ছে খাবার খাওয়া, তাহলে এটা ছিল খোলা আকাশের নিচে খাবার খাওয়ার সময়। ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। আচ্ছাবলের মোগল গার্ডেন্সে। আচ্ছাবল হচ্ছে কাশ্মীরের একটি শহর যেটি প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক তাৎপর্যের জন্য খ্যাত। শহরটি আচ্ছাবল নামেও পরিচিত। আর মোগল গার্ডেন্সও প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক সৌন্দর্যের জন্য প্রসিদ্ধ। তো সেখানে ওপেন এয়ার মিল অর্থাৎ খোলা আকাশের নিচে খাবার খাওয়ার সময় ছিল। দ্যাট দ্য স্বামী, তখন স্বামী অর্থাৎ স্বামী বিবেকানন্দ সাডেনলি, হঠাৎ, অ্যানাউন্সড, ঘোষণা করলেন বা বললেন, দ্যাট যে হি উড গো, তিনি যাবেন, টু অমরনাথ, অমরনাথে যাবেন, উইথ দ্য পিলগ্রিমস, কাদের সঙ্গে, তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, অ্যান্ড টেক হিজ ডটার, এবং তার মেয়েকে নেবেন, উইথ হিম, তার সঙ্গে। এখানে ডটার বা মেয়ে বোঝানো হচ্ছে সিস্টার নিবেদিতাকে। স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতার আধ্যাত্মিক পিতা ছিলেন, অর্থাৎ তিনি সিস্টার নিবেদিতাকে তার আধ্যাত্মিক কন্যা মনে করতেন। ঠিক আছে, তো সেই কন্যাকে তিনি সঙ্গে নিয়ে যাবেন। উইদিন আওয়ার লিটল পার্টি, উইদিন মানে হচ্ছে মধ্যে, আওয়ার আমাদের, লিটল পার্টি ছোট্ট দল, তাহলে আমাদের ছোট্ট দলের মধ্যে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন। দেয়ার ওয়াজ সেখানে ছিল, টু মাচ অনেক বেশি, ফিলিং অনুভূতি, অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন একটা আনন্দিত বা আনন্দমুখর অভিনন্দন ছিল। কাদের মধ্যে, আমাদের যে ছোট্ট দল, সেই ছোট্ট দলের প্রত্যেকের মধ্যেই একটা আনন্দপূর্ণ যে অভিবাদন, তার একটা অনুভূতি ছিল। ফর এনি অবস্টেকল টু বি পুট, তার কারণ কোনো রকম বাধা হবে না, ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, ইন দ্য ওয়ে মানে পথে, কাদের পথে, ফরচুনেট মেম্বার অর্থাৎ সৌভাগ্যশীল যারা সদস্য, তাদের যাবার পথে বা যাত্রার পথে কোনো রকম বাধা কিন্তু হবে না। তো এখানে আমরা দেখো, এখানে বলছে ফরচুনেট মেম্বার। ফরচুনেট মেম্বার বলা হচ্ছে কেন,
যেহেতু অমরনাথ একটা পুণ্য স্থান, একটা তীর্থক্ষেত্র, সেখানে যেতে পারা বা সেখানকার উদ্দেশ্য রওনা হওয়া, তা সেটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। সেই জন্য বলা হচ্ছে যে তারা কিন্তু খুব সৌভাগ্য পূর্ণ, অর্থাৎ সেই জন্য তাদের বলা হচ্ছে ফরচুনেট মেম্বার, সৌভাগ্যমূলক বা সৌভাগ্যজনক সদস্য। তাদের যাত্রাপথে কোনো রকম বাধা তৈরি হবে না। অ্যান্ড এইডেড দাস, এবং সাহায্যে, এইডেড মানে হচ্ছে সাহায্যে, অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার। কার সাহায্যে? একইভাবে স্টেট অফিসার, অর্থাৎ যে রাজ্যের যিনি অফিসার ছিলেন তার সাহায্যে, ইন চার্জ অফ দ্য জার্নি। এই যে স্টেট অফিসার, তিনি কি ছিলেন? ইন চার্জ অফ দ্য জার্নি। ইন চার্জ অর্থাৎ দায়িত্বে ছিলেন, দ্য জার্নি এই যে যাত্রা, সেই যাত্রার দায়িত্বে ছিলেন সেই স্টেট অফিসার, এবং তার সাহায্যে কি শুরু হলো? প্রিপারেশনস মানে প্রস্তুতি, ওয়েন্ট ফরওয়ার্ড চলতে থাকলো, ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স এই যা বিশেষ অভিজ্ঞতার জন্য প্রস্তুতি চলতে লাগলো। নেক্সট প্যারা দেখো, কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। কাশ্মীর সিমড, কাশ্মীরকে মনে হতো, ইন দোজ উইকস অর্থাৎ সেই সপ্তাহগুলো, যে সপ্তাহগুলোতে সেখানে মানুষের ভিড় হতো, সেই সময় কাশ্মীরকে মনে হতো কি? টু বি ফুল অফ পিলগ্রিমস, ফুল মানে পূর্ণ, অফ পিলগ্রিমস তীর্থযাত্রীতে পরিপূর্ণ বলে মনে হতো। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ছেড়েছিলাম। কে বলছেন? সিস্টার নিবেদিতা। তিনি বলছেন আমরা আচ্ছাবল ছেড়েছিলাম, অ্যান্ড এবং রিটার্নড ফিরে এসেছিলাম, টু আওয়ার বোটস আমাদের নৌকায়, অ্যাট ইসলামাবাদ, ইসলামাবাদে আমাদের যে নৌকা ছিল সেখানে আমরা ফিরে এসেছিলাম, ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস অর্থাৎ যে চূড়ান্ত, অর্থাৎ শেষ যে গোছানোর ব্যাপার থাকে, সেই যে অ্যারেঞ্জমেন্টস অর্থাৎ শেষ বন্দোবস্তের জন্য আমরা চলে এলাম আমাদের নৌকাতে। অ্যান্ড এভরিওয়্যার এবং সর্বত্রই, উই স আমরা দেখেছিলাম, দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস। মার্চ মানে হচ্ছে যাত্রা, অর্থাৎ চলছে, কারা চলছে? অফ গ্যাদারিং হোস্ট, দলে দলে, হোস্ট মানে অনেক জনগণ, তাহলে দলে দলে জনগণের যাত্রা চলছে সব জায়গায়, অর্থাৎ আমরা দেখেছিলাম যে সব জায়গায় জনগণ কিন্তু দলে দলে চলছে, যাত্রা চলছে তাদের, কোথায়? সেই অমরনাথের উদ্দেশ্যে। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারস্ক। ইট ওয়াজ এটা ছিল, অল সম্পূর্ণ, ভেরি কোয়াইট অর্থাৎ খুব শান্ত, অ্যান্ড অর্ডারলি এবং সুশৃঙ্খল, অ্যান্ড পিকচারেস্ক, পিকচারেস্ক মানে হচ্ছে একদম ছবির মতো, মানে একদম শান্ত, সুশৃঙ্খল, শৃঙ্খলা মেনে সুন্দর দলে দলে তীর্থযাত্রীরা চলছে, এটা একটা ছবির মতো লাগছিল। 2 or 3,000 পিপল, 2 থেকে 3,000 মানুষ, উড এনক্যাম্প ইন আ ফিল্ড। উড এনক্যাম্প, এনক্যাম্প মানে হচ্ছে তাঁবু ফেলা, অর্থাৎ অমরনাথে যাওয়ার সময় সেখানে কোনো হোটেল বা এই ধরনের কোনো বিশ্রাম নেওয়ার জায়গা নেই, সেই জন্য তাঁবু ফেলে সেখানে তাঁবুর নিচে থাকতে হতো। তো সেই যেখানে তারা বিশ্রাম করতো বা মানে তীর্থযাত্রীরা যেখানে বিশ্রাম করে সেইখানে, তো এনক্যাম্প মানে হচ্ছে তাঁবু ফেলা, তারা তাঁবু ফেলতো ইন আ ফিল্ড, একটা মাঠে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং এটাকে ছাড়তো বিফোর ডন মানে ভোর হওয়ার আগেই সেটা ছেড়ে চলে যেত, উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন। উইথ নো ট্রেস মানে কোনো চিহ্নই থাকতো না, অফ দেয়ার অকুপেশন তাদের সেই কাজকর্মের, অর্থাৎ তারা যেখানে সেখানে যে ছিল সেই তীর্থযাত্রীরা, তাদের সেই যে থাকার যে কোনো চিহ্নই সেখানে থাকতো না। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স। সেভ মানে সঞ্চয় রাখা বা সংরক্ষিত করা, তার মানে সেখানে থাকতো, থেকে যেত, কি থেকে যেত? দ্য অ্যাসেস ছাই, কিসের ছাই? অফ দেয়ার কুকিং ফায়ার্স। কুকিং ফায়ার্স মানে হচ্ছে রান্না করার জন্য যে আগুন জ্বালানো হয়েছিল, সেই শুধুমাত্র সেই আগুনের ছাই সেখানে থেকে যেত, এছাড়া কিন্তু কোনো চিহ্ন সেখানে থাকতো না। দে ক্যারিড আ বাজার উইথ দেম। দে ক্যারিড তারা নিয়ে যেত, আ বাজার একটা বাজার, অর্থাৎ তাদের সঙ্গে সবকিছুই থাকতো, উইথ দেম তাদের সঙ্গে। অ্যান্ড এবং অ্যাট ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটা হল্টিং প্লেস মানে থামার জায়গা, অর্থাৎ যেখানে যেখানে তারা থামতো প্রত্যেকটা থামার জায়গায়, দ্য পিচিং অফ টেন্টস। কোথায়? পিচিং অফ টেন্টস মানে হচ্ছে, পিচিং মানে হচ্ছে তাঁবু ফেলা, অফ টেন্টস, টেন্ট মানে তাঁবু আর পিচিং মানে ফেলা, তাহলে তাঁবু ফেলা হতো সেই প্রত্যেকটা জায়গায়। অ্যান্ড ওপেনিং অফ শপস,
এবং ওপেনিং অফ শপস মানে দোকান খোলা টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি। এই যে টুক প্লেস মানে ঘটতো, উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, ইনক্রেডিবল মানে হচ্ছে মানে একটা অভাবনীয়, র্যাপিডিটির মানে হচ্ছে মানে দ্রুত গতিতে, তাহলে অসম্ভব দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো ঘটতো। কি ঘটতো? এই যে তাঁবু ফেলা, তাদের দোকান খোলা, অর্থাৎ যে সমস্ত জিনিস প্রয়োজন সেই যে দোকান খোলা, এই সবগুলো প্রচন্ড দ্রুততার সঙ্গে ঘটতো। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ। এই যে অর্গানাইজেশন, এই যে ব্যবস্থাপনা, এই যে আয়োজন, অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ। ইনস্টিংটিভ মানে হচ্ছে সহজাত, অর্থাৎ যেন এটা তাদের স্বভাব হয়ে গেছে। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে মনে হতো, এখানে যেন মনে হচ্ছে যেন এই বিষয়গুলো তাদের সহজাত, ও তাদের স্বভাব এইরকমই, এত দ্রুততার সঙ্গে সমস্ত কাজকর্মগুলো হতো। A broad street would run through the middle of one part of the camp. A broad street, একটা ব্রড মানে বড়, স্ট্রিট হচ্ছে রাস্তা, would run মানে চলে গিয়েছিল, through the middle মাঝখান দিয়ে, of one part of the camp। এই যে ক্যাম্প, যে তাঁবু খাটানো, তার একটা পার্ট বা একটা অংশের মাঝখান দিয়ে চলে গিয়েছিল একটা মানে ব্রড চওড়া রাস্তা। and here one could buy, এবং এখানে ওয়ান কুড বাই একজন কিনতে পারতো ড্রাইড ফ্রুটস শুকনো ফল। শুকনো ফল যেমন যে কাজু, কিশমিশ, খেজুর, এই ধরনের ফলগুলো, শুকনো ফল কিনতে পারতো। মিল্ক দুধ, ডালস অ্যান্ড রাইস চাল এবং ডাল এগুলো কিনতে পারতো। এই যে একটা বড় বা চওড়া রাস্তা চলে গিয়েছিল ক্যাম্পের কোনো একটা অংশের মাঝখান দিয়ে, সেখানে গিয়ে মানুষ কিনতে পারতো ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। The tent of the Tahsildar with that of the Swami on one side and my own on the other. The tent, tabu of the Tahsildar. Tahsildar মানে হচ্ছে যিনি ট্যাক্স নেন, তাদেরকে বলা হয় তহসিলদার। এই তহসিলদারের তাবু ছিল উইথ দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান সাইড, অর্থাৎ স্বামীর তাবু ছিল একটা সাইডে, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং অন্য সাইডে আমার তাবু ছিল, মানে সিস্টার নিবেদিতার তাবু ছিল। তাহলে মাঝখানটায় ছিল তহসিলদারের তাবুটা। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট। জেনারেলি প্লেসড সেটা সাধারণত ছিল কোথায়? নিয়ার হচ্ছে কাছাকাছি, সাম অ্যাডভান্টেজাস মানে সুবিধাজনক স্পট, সুবিধাজনক জায়গায়। কার তাবুটা? এই যে তহসিলদার বলছে, দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, এটা হচ্ছে ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভান্টেজাস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। যেখানে লাইটিং আলো অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধেবেলায় যে সবাই আলো জ্বালে, আগুন জ্বালে, সেই আগুনের যে আলো, সেই আলোটা যাতে পৌঁছায় এইরকম একটা সুবিধাজনক জায়গায় ছিল তহসিলদারের তাবু। এবং সেটা কোথায়? একটা সাইডে স্বামীর তাবু ছিল, আর একটা পাশে ছিল নিবেদিতা, সিস্টার নিবেদিতার তাবু, এবং তার মাঝখানে তহসিলদারের তাবুটা ছিল, যেটা ছিল একটা সুবিধাজনক জায়গায়, যেখানে সন্ধেবেলায় আগুন জ্বালালে তার লাইটটা এসে পৌঁছায়। অ্যান্ড দাস, এবং এইভাবে হিজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম আ সোশ্যাল সেন্টার। এই যে এইভাবে তার যে প্রতিবেশী, তাদেরকে কি, তারা কি তৈরি করতো? টেন্ডেড টু ফর্ম মানে হচ্ছে তৈরি করতো, আর সোশ্যাল সেন্টার মানে একটা সমাজ কেন্দ্র, এটা যেন একটা সমাজ কেন্দ্র হয়ে উঠতো। নেক্সট প্যারা, দেয়ার ওয়্যার হান্ড্রেডস অফ মঙ্কস। সেখানে ছিল শত শত সন্ন্যাসী বা সাধু সন্ন্যাসীদের মঙ্ক বলা হয়। তো মঙ্কস ছিল কত? হান্ড্রেডস অফ মঙ্কস মানে শত শত সন্ন্যাসীরা ছিলেন। অল অফ অল দ্য অর্ডার্স, বিভিন্ন সম্প্রদায়ের, অর্থাৎ বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসীরা সেখানে ছিলেন। উইথ দেয়ার গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া টেন্টস মানে গেরুয়া রঙের তাবু ছিল তাদের। সাম নো লার্জার দেন আ গুড সাইজড আমব্রেলা, তাদের মধ্যে কিছু নো লার্জার মানে বড় ছিল না, দেন থেকে, আ গুড সাইজড আমব্রেলা মানে একটা বেশ ভালো রকমের একটা ছাতা, যেরকম বড় হয় তার থেকে মানে খুব একটা বড় ছিল না। নো লার্জার বড় ছিল না, তার মানে কি ছাতার মতো ছিল। অ্যান্ড অ্যামংস্ট দিস, এবং এগুলোর মধ্যেই দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক। স্বামীস ইনফ্লুয়েন্স অর্থাৎ স্বামী বিবেকানন্দের, তার প্রভাব, ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাব, অ্যাপিয়ার্ড মানে হয়েছিল, টু বি ম্যাগনেটিক
ম্যাগনেটিক মানে অত্যন্ত প্রভাবশালী বা আকর্ষণীয় হয়ে উঠেছিল স্বামীর প্রভাব এই যে সমস্ত সাধু সন্ন্যাসীদের মধ্যে। দ্য মোর লার্নড অফ দেম, দ্য মোর লার্নড অফ দেম মানে তাদের মধ্যে, লার্নড মানে শিক্ষিত, তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষিত যারা সাধু ছিলেন, সোয়ার্মড অ্যাবাউট হিম, সোয়ার্মড মানে হচ্ছে ভিড় করা বা এখানে ঘিরে থাকা, তাকে, তাকে মানে স্বামী বিবেকানন্দকে, অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গা, হল্টিং প্লেস মানে থামার জায়গা, প্রত্যেকটা থামার জায়গায় এদের মধ্যে যারা শিক্ষিত ছিলেন তারা ঘিরে থাকতেন স্বামী বিবেকানন্দকে, ঝাঁকে ঝাঁকে ঘিরে থাকতেন। ফিলিং হিজ টেন্ট, ফিলিং মানে পূর্ণ করে, হিজ টেন্ট মানে তার তাঁবু পূর্ণ করে থাকতেন, অ্যান্ড রিমেইনিং এবং বাদ বাকি যারা থাকতেন, অ্যাবজর্বড ইন কনভারসেশন, অ্যাবজর্বড হচ্ছে নিমগ্ন থাকতেন, ইন কনভারসেশন কথোপকথনে নিমগ্ন থাকতেন, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, থ্রু আউট মানে সময় জুড়ে, কত সময়, দ্য আওয়ার্স অফ ডে লাইট অর্থাৎ দিনের আলো যতক্ষণ থাকতো সেই যত ঘন্টা ততক্ষণ ধরে তারা স্বামী বিবেকানন্দের তাঁবুর মধ্যে ভিড় করে থাকতেন, যারা শিক্ষিত তারা একদম তাকে ঘিরে থাকতেন এবং বাদবাকি তারাও কনভারসেশন বা কথোপকথনে নিমগ্ন থাকতেন। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস, দ্য টক অন দেয়ার সাইড, টক মানে কথাবার্তা, অন দেয়ার সাইড কাদের সাইড, এখানে সেই সাধু সন্ন্যাসীদের যে কথাবার্তা সেই সমস্ত কথাবার্তা, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, হি মানে এখানে স্বামী, টোল্ড আস আমাদেরকে, স্বামী বিবেক সরি নিবেদিতা বলছেন, সিস্টার নিবেদিতা, যে তিনি আমাদেরকে পরে বলেছিলেন, তাদের কথা, কাদের কথা, সেই সাধু সন্ন্যাসীদের কথা তিনি আমাদেরকে পরে বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, সেই যে কথাগুলো সমস্ত কিছুই ছিল কি শিব, আমাদের যে মহাদেব তাকে নিয়েই, শিব ঠাকুরকে নিয়েই সব কথা ছিল। অ্যান্ড দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং দে হ্যাড রিমনস্ট্রেটেড তারা প্রতিবাদ বা প্রতিরোধ করতেন, উইথ হিম তার সঙ্গে, সিরিয়াসলি মানে বেশ সিরিয়াস ভাবে মানে তীব্রভাবে প্রতিবাদ করতেন, কখন, ওয়েন যখন, হি হ্যাড ইনসিস্টেড যখন তিনি, এখানে তিনি হচ্ছে স্বামী, তিনি হ্যাড ইনসিস্টেড যখন জোর দিতেন, অকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন অর্থাৎ তাদের যে অ্যাটেনশন মনোযোগ সেটাকে নিয়ে যেতেন কোথায়, ড্রয়িং মানে এখানে নিয়ে যাওয়া, কিসের প্রতি, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম অর্থাৎ যে বাইরের জগতের প্রতি তাদের মনোযোগ যখন নিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কখনো কখনো মানে জোর দিতেন যে হয়তো অন্যদিকে তাদের মনোযোগটাকে নিয়ে যাবেন, তখন সেই সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা তীব্রভাবে প্রতিবাদ করতেন, রেমনস্ট্রেটেড মানে হচ্ছে প্রতিবাদ করতেন, সিরিয়াসলি হচ্ছে তীব্রভাবে। ইভেন ফরেনার্স এমনকি বিদেশিরা, দে আর্জড তারা যুক্তি দিয়েছিলেন, ওয়ার মেন অর্থাৎ তারাও মানুষ ছিলেন, হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, হোয়াই মেক কেন তৈরি করা হয়, সাচ ডিস্টিংশনস এই ধরনের স্বতন্ত্র বা বিভেদ, বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ স্বদেশ এবং বিদেশের মধ্যে এই ধরনের বিভেদ তাহলে কেন তৈরি করা হয়, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড, নর কুড পারেনি, মেনি অফ দেম তাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ড বুঝতে অর্থাৎ তাদের মধ্যে অনেকেই বুঝতে পারেনি, দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, দ্য ওয়ার্মথ উষ্ণতা, অফ হিজ লাভ তার ভালোবাসা, কার ভালোবাসা, স্বামীর, স্বামীর ভালোবাসা, অ্যান্ড সিম্প্যাথি এবং সহানুভূতি, ফর মোহামেডানিজম অর্থাৎ মুসলমানদের প্রতি, মোহামেডানিজমের প্রতি স্বামী বিবেকানন্দের যে ভালোবাসা এবং সিম্প্যাথি সেটা তাদের মধ্যে অনেকেই বুঝতে পারেনি। দ্য সেম other worldliness that made Swadesh and Videsh indistinguishable all prevented these simple souls from formally conceiving of a unity. দেখো দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস মানে এখানে আদার ওয়ার্ল্ডলিনেস মানে হচ্ছে আধ্যাত্মিক জগৎ বা আধ্যাত্মিক যে বিচার বিবেচনা, দ্যাট মেড যেটা স্বদেশ এবং বিদেশকে ইনডিস্টিংগুইশেবল অর্থাৎ অভিন্ন বলেছিল, অর্থাৎ তারা ভিন্ন নয়, আলাদা নয়, সেটা অভিন্ন বলেছিল, অলসো প্রিভেন্টেড এমনকি বাধা দিয়েছিল, দিস সিম্পল সোলস এই ধরনের সহজ সরল মনগুলোকে, অর্থাৎ এই যে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা হচ্ছে সেই তাদের সহজ সরল মনকে বাধা দিয়েছিল, ফ্রম ফর্মালি কনসিভিং অফ আ ইউনিটি, ফর্মালি মানে সাধারণভাবে বা এখানে বলা হচ্ছে
যে সাধারণভাবে কনসিভিং মানে হচ্ছে গ্রহণ করা, বাধা দিয়েছিল এই সিম্পল সোলস বা সাধারণ মানুষের মনকে, সহজ সরল মনকে কনসিভিং অফ এ ইউনিটি, ইউনিটি হচ্ছে ঐক্য বা একতার যে বিষয়, এটা কনসিভ করা বা গ্রহণ করতে বাধা দিয়েছিল। ইন হুইচ, যেখানে হিন্দু অ্যান্ড মোহামেডান অর্থাৎ হিন্দু এবং মুসলমান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, এরা ছিল শুধুমাত্র দুটো কি মানে পরস্পর বিরোধী অঙ্গ। তাহলে এই যে of a unity in which Hindu and Mohammedan were much rival elements, অর্থাৎ এই যে একতার মধ্যে অর্থাৎ একটা অখণ্ড সত্তা ইউনিটি, তার মধ্যে হিন্দু এবং মোহামেডান, হিন্দু এবং মুসলিম, তারা একটা এই যে রাইভাল মানে পরস্পর বিরোধী এলিমেন্টস, মানে এখানে সত্তার কথা বলা হয়েছে, পরস্পর বিরোধী সত্তা ছিল। তাহলে এই যে পুরো এর মানেটা কি হলো? দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, এই যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা যেটা স্বদেশ এবং বিদেশকে অভিন্ন বলেছে, সেই ভাবনাই বাধা দিয়েছিল এই যে সহজ সরল মনগুলোকে কনসিভ করতে বা গ্রহণ করতে একটা একতা, ঐক্য বা অখণ্ড সত্তা, যার মধ্যে হিন্দু এবং মুসলমান দুটো পরস্পর বিরোধী দুটো সত্তা বা পরস্পর বিরোধী দুটো অঙ্গর কথা বলা হচ্ছে। এখানে এলিমেন্টস মানে উপকরণ, এখানে আমরা জানবো হচ্ছে অঙ্গ, অর্থাৎ একটা একতার মধ্যে অভিন্ন সত্তা, ইউনিটি হচ্ছে অভিন্ন সত্তা, সেই সত্তার একটা মানে পরস্পর বিরোধী দুটো অঙ্গ, এটাই বলা হচ্ছে হিন্দু এবং মুসলিম। এইটা গ্রহণ করতেই বাধা দিয়েছিল এই যে আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা সেটা। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দ্য সয়েল মানে হচ্ছে মাটি অফ দ্য পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গিউড তারা যুক্তি দেখিয়েছিলেন, ওয়াজ ড্রেন্সড ভিজে গিয়েছিল, উইথ দ্য ব্লাড রক্তের সাহায্যে বা রক্তের দ্বারা, অফ দোজ তাদের, কাদের, হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ, হু হ্যাড ডাইড মানে যারা মারা গিয়েছিলেন, এখানে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, ফর দ্য ফেথ বিশ্বাসে, অর্থাৎ এই যে ধর্মের প্রতি বিশ্বাস, সেই ধর্ম বিশ্বাসের কারণে পাঞ্জাবের মাটিতে, অর্থাৎ পাঞ্জাবের মাটিতে যেটা পাঞ্জাবের মাটি ভিজে গিয়েছিল, ড্রেন্সড মানে সিক্ত হয়ে যাওয়া, ভিজে গিয়েছিল এই যে কিছু মানুষের রক্তে, যারা কিনা এই ধর্ম বিশ্বাসের কারণে প্রাণ দিয়েছিলেন। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, এখানে অন্তত তাকে এই যে ন্যারো অর্থোডক্সি, অর্থাৎ ন্যারো হচ্ছে সংকীর্ণ, অর্থোডক্সি মানে ধর্মের গোড়ামি, এই বিষয়টাকে তাকে মানতে হয়েছিল। ইন আনসার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট, মানে তিনি একজন হয়ে উঠেছিলেন, এখানে একজন মানে তাদের মতোই হয়ে উঠতে হয়েছিল, অর্থাৎ যেহেতু তিনি এখানে কিছু এই যে অভ্যাস করে নিয়েছিলেন এই ন্যারো অর্থোডক্সি, অর্থাৎ সংকীর্ণ যে ধর্মীয় যে ধর্মবিশ্বাস, অর্থাৎ ধর্মীয় গোড়ামি সম্পর্কে যেহেতু তিনি এখানে অভ্যস্ত হয়েছিলেন বা হতে হয়েছিল, যে ইন আনসার টু দিস, এর উত্তরে তিনি এখানে একজন হয়ে উঠেছিলেন, কিন্তু হু ওয়াজ ইন ফ্যাক্ট, যা আসলে তিনি ছিলেন কি অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের অর্থাৎ যিনি ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করেন, অ্যানাক্রোনিজম মানে হচ্ছে যিনি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ যাকে বলা হচ্ছে ব্যতিক্রম, তার ভাবনা এবং নীতি তার সময় থেকে অনেক এগিয়ে ছিল, কিন্তু এখানে তিনি এই মানুষদের সঙ্গে মিশে গিয়েছেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, এই সময় স্বামী মেড করেছিলেন এই যে দোজ প্র্যাকটিক্যাল, এই যে প্র্যাকটিক্যাল যে বাস্তব যে জিনিসগুলো থেকে তিনি কনসেশনস মানে এখানে বিরত থাকা, তিনি এখানে কিছু বিরত ছিলেন, অফ দ্য মোমেন্ট এই মুহূর্তে, অর্থাৎ কিছু আচরণে সেই সময় তিনি বিরত ছিলেন। দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ, যেটা ছিল কি প্রকাশ করেছিল, অফ হিজ লাভ তার ভালোবাসাকে, ফর দ্য ব্রেদার্ন মানে হচ্ছে তার যে ভ্রাতৃসম অর্থাৎ ভাইয়ের মতো তাদের প্রতি তার ভালোবাসার প্রকাশ করেছিল, অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপালস এবং তার যে নীতি সেগুলোকে নিয়ে গিয়েছিল কোথায়, হোম টু দেয়ার মাইন্ডস তাদের মনের গভীরে, উইথ দ্য গ্রেট ফোর্স অ্যান্ড ভেমেন্স, তার যে যে গ্রেটার ফোর্স মানে তীব্র গতিতে এবং ভেমেন্স মানে তীব্রতার সঙ্গে, মানুষের মনে, কাদের মনে, এই যে যারা সাধু সন্ন্যাসী তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে ছিলেন, তাদের মনের মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছিল তার নীতিগুলো, অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে নীতি ছিল সেই নীতিগুলো পৌঁছেছিল কোথায়, হোম টু দেয়ার মাইন্ডস তাদের মনের গভীরে পৌঁছে গিয়েছিল, উইথ দ্য গ্রেটার ফোর্স অনেক মানে শক্তিতে এবং দ্রুততার সঙ্গে তীব্রভাবে।
বাট কিন্তু অ্যাজ ই টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, যেহেতু তিনি বলেছিলেন দ্য টেল মানে ঘটনা বা গল্প, অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস তার সেই উষ্ণ আলোচনার গল্প বলেছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প, বিদেশি মন এটা না করে থাকতে পারেনি কি, উইথ সাম অ্যামিউজমেন্ট, মানে আমোদ না করে থাকতে পারেনি, অ্যামিউজমেন্ট মানে আমোদ বা বিনোদন না করে থাকতে পারেনি, নোটিং দ্য প্যারাডক্স that the Tehsildar himself and many officers and servants of the pilgrimage had been Muslims, and that no one had dreamt of objecting to their entering the cave with the Hindu worshippers. আগে আমরা দেখে নিই পুরোটা, যে বিদেশিরা কিন্তু থাকতে পারেনি আমোদ না করে, নোটিং দ্য প্যারাডক্স অর্থাৎ এই যে আপাত বিরোধ, এই যে আপাত বিরোধ এটা তে খুশি হয়েছিলেন, যে দ্যাট যে তহসিলদার হিমসেলফ, এখানে তহসিলদার নিজে এবং মেনি অফিসার্স, অনেক অফিসার্স এবং সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ, এই যে তীর্থযাত্রীদের যে সার্ভেন্টস কর্মচারীরা ছিলেন তাদের মধ্যে অনেকেই হ্যাড বিন মুসলমান, তারা কি ছিলেন, মুসলমান ছিলেন, অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড, এবং কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং, অর্থাৎ বাধা আসতে পারে তাদের প্রবেশ পথে, কোথায়, দ্য কেভ গুহাতে, উইথ হিন্দু ওয়ার্শিপার্স, যে হিন্দু উপাসক রয়েছে তাদের সঙ্গে যে তারা এই যে গুহাতে প্রবেশ করবে এই বিষয়ে কোনো বাধা আসতে পারে, এটা কিন্তু তারা স্বপ্নেও ভাবতে পারেনি। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, একদম চূড়ান্ত যে পৌঁছে গিয়েছে, অ্যারাইভাল পৌঁছানো, অ্যাট দ্য শ্রাইন অর্থাৎ মন্দিরে, মন্দিরে ঢোকার একদম চূড়ান্ত সময়ে এই যে এই বিষয়টা যেটা তিনি করেছিলেন, কোনটা, এই যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ যে চুপ থেকেছিলেন, কোনো রকম বিরোধ করেননি, তাদের সঙ্গে তার নীতিগুলো আবার সবার মনের মধ্যে পৌঁছে গিয়েছিল, এই কারণের জন্য কিন্তু যেমন ফরেন বিদেশি মাইন্ড তারাও কিন্তু খুশি হয়েছিলেন, কারণ কি, এটা যে তহসিলদার নিজেও মুসলিম ছিলেন এবং অফিসার্স এবং তার যে বেশ কিছু কর্মচারী সেখানকার তারাও মুসলমান ছিলেন, তো সেই কারণে এখানে কোনো রকম বাধা হয়নি, তারা যেহেতু কেভে বা গুহাতে প্রবেশ করেছিলেন হিন্দু ওয়ার্শিপার্সদের সঙ্গে, তো তারা স্বপ্নেও ভাবেনি যে কোনো রকম বাধা এখানে আসতে পারে। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস ইনডিড উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, দ্য তহসিলদার তারপরে কেম আফটারওয়ার্ডস পরে এসেছিলেন, ইনডিড মানে প্রকৃতপক্ষে, উইথ আ গ্রুপ অফ ফ্রেন্ডস, একটা মানে গ্রুপ মানে দল অফ ফ্রেন্ডস, বন্ধুদের দল নিয়ে এসেছিলেন, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স, বেগিং মানে এখানে চাওয়া, ফর্মাল মানে নিয়ম নীতি মেনে, অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা, বাই দ্য স্বামীর দ্বারা, অ্যাজ আ ডিসাইপলস মানে শিষ্য হিসাবে, তার মানে স্বামী বিবেকানন্দের কাছে তারা এসেছিলেন শিষ্যত্ব গ্রহণ করার জন্য। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, নো ওয়ান সিমড কারোরই মনে হয়নি, টু ফাইন্ড অর্থাৎ কিছু দেখতে পাননি, এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং কোনো অসঙ্গতি অথবা কোনো রকম অবাক করার বিষয় কিন্তু এখানে কেউ দেখতে পায়নি। লিভিং ইসলামাবাদ ছাড়ার পর উই কট আপ, আমরা সাক্ষাৎ করেছিলাম, সামওয়্যার কোথাও, উইথ দ্য পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রীদের সঙ্গে, অ্যান্ড ক্যাম্পড উইথ ইট এবং তাদের সঙ্গে ক্যাম্প করেছিলাম মানে তাঁবুতে ছিলাম, ফর দ্যাট নাইট সেই রাতের জন্য, অ্যাট পবন, কোথায়, পবন একটা জায়গা, দেখো আ প্লেস একটা জায়গা, ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, যেটা কিনা বিখ্যাত, ফর ইটস হোলি তার পবিত্র স্প্রিংস পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত। তাহলে ইসলামাবাদ ছাড়ার পর আমরা এখানে পবনে গিয়ে তীর্থযাত্রীদের সঙ্গে দেখা করেছিলাম, সেখানে আমরা তাঁবুতে সেই রাত্রি ছিলাম, পবন ছিল এখানকার পবিত্র যে ঝর্ণা সেই ঝর্ণার জন্য বিখ্যাত। আই ক্যান রিমেম্বার ইয়েট, আমি এখনো মনে করতে পারি, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, ব্রিলিয়ান্স মানে দ্যুতি, অফ দ্য লাইটস আলোর দ্যুতি, রিফ্লেক্টেড প্রতিফলিত হয়েছিল, ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক, ক্লিয়ার মানে স্বচ্ছ, ব্ল্যাক ওয়াটার্স কালো জলে, অফ দ্য ট্যাঙ্ক মানে এখানে দিঘির কালো জলে আলোর দ্যুতির রিফ্লেকশন বা প্রতিফলন হয়েছিল দ্যাট ইভিনিং সেই সন্ধ্যায়। অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, এবং থ্রংস অফ পিলগ্রিমস এখানে থ্রংস হচ্ছে ভিড়, পিলগ্রিমস তীর্থযাত্রীদের ভিড় প্রসিডিং ইন লিটল গ্রুপস
প্রসিডিং এগিয়ে চলছিল ইন লিটল গ্রুপস, ছোট্ট ছোট্ট দলে দলে, ফ্রম শ্রাইন টু শ্রাইন অর্থাৎ মন্দির থেকে মন্দিরে এগিয়ে চলছিল। অ্যাট পেহেলগাম দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, পেহেলগাম হচ্ছে একটা গ্রাম, কি ভিলেজ অফ দ্য শেফার্ডস মানে মেষ পালকদের, শেফার্ডস হচ্ছে মেষ পালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর আ ডে, আমাদের যে ক্যাম্প সেটা হল্টেড থেমেছিল ফর আ ডে একদিনের জন্য, টু কিপ একাদশী অর্থাৎ একাদশী রাখার জন্য সেখানে আমরা হল্ট করেছিলাম। ইট ওয়াজ আ বিউটিফুল লিটল র্যাভিন ফ্লোর্ড, এটা ছিল সুন্দর লিটল লিটল র্যাভিন ফ্লোর্ড মানে র্যাভিন মানে হচ্ছে গিরিখাত যুক্ত ভূমি সেটা ছিল। ফর দ্য মোস্ট পার্ট বেশিরভাগ অংশই উইথ স্যান্ডি আইল্যান্ডস অর্থাৎ বালুকাময় দ্বীপ ছিল, ইন দ্য পেবল ওয়ার্ন বেড অফ আ মাউন্টেন স্ট্রিম অর্থাৎ ঝর্ণার পাশে যে পেবল মানে যে নুড়ি পাথর সেগুলো ক্ষয়ে ক্ষয়ে যে বেডের মতো তৈরি করেছে অর্থাৎ বিছানার মতো তৈরি করেছে, সেখানে কি বেশিরভাগ অংশই ছিল স্যান্ডি আইল্যান্ডস অর্থাৎ বালুকাময় দ্বীপ সেখানে ছিল, তৈরি হয়েছিল। দ্য স্লোপস অ্যাবাউট ইট ওয়ার ডার্ক উইথ পাইন ট্রিজ, যে স্লোপস মানে হচ্ছে ঢালগুলি ওয়ার ডার্ক কালো ছিল, উইথ পাইন ট্রিজ পাইন গাছ অর্থাৎ বড় বড় পাইন গাছ, সেই পাইন গাছের ছায়াতে ঢালগুলো কালো ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট, বলছে অ্যাট সানসেট সূর্যাস্তের সময়, ওভার দ্য মাউন্টেন মানে পাহাড়ের যে উপরের, অ্যাট ইটস হেড ওয়াজ সিন তার মাথা থেকে দেখা গিয়েছিল, দ্য মুন চাঁদকে দেখা গিয়েছিল, নট ইয়েট ফুল পরিপূর্ণভাবে দেখা যায়নি অর্থাৎ সম্পূর্ণ দেখা যায়নি। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা ছিল সিনারি মানে দৃশ্য অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, যেন মনে হচ্ছিল একটা সুইজারল্যান্ড বা নরওয়ের একটা সুন্দর দৃশ্য। অ্যাট দেয়ার জেন্টলস্ট অ্যান্ড লাভলিয়েস্ট মানে তাদের যে নম্রতা এবং যে লাভলিয়েস্ট মানে মনোরম যে সুন্দর, সেই বিষয়টা যেন একেবারে সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো ছিল। হিয়ার উই স দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস, এখানে উই স আমরা দেখেছিলাম দ্য লাস্ট একদম শেষ অফ হিউম্যান ডুয়েলিংস মানুষের বসবাস ছিল, এটা ছিল এইখানেই লাস্ট শেষ মানুষের বসবাস ছিল। কি ছিল? আ ব্রিজ অর্থাৎ একটা সেতু ছিল, আ ফার্ম হাউস একটা খামার বাড়ি ছিল, উইথ ইটস প্লাউড ফিল্ডস একদম মানে চাষ করার জন্য জমি চষে রাখা ছিল, অ্যান্ড ফিউ সিটার হাটস এবং বেশ কিছু কুড়ে ঘর সেখানে ছিল। কুড়ে ঘর সেখানে ছিল, অ্যান্ড দেহিয়ার এবং এখানে অনেক গ্রাসি নল মানে হচ্ছে ছোট ছোট পাহাড়, গ্রাসি নল মানে সেই পাহাড়গুলো ঘাসে আচ্ছন্ন ছিল, এবং এখানে অনেক গ্রাসি নল ছোট ছোট পাহাড় ঘাসে আচ্ছন্ন পাহাড়। ওয়েন দ্য ফাইনাল মার্চ বিগ্যান যখন একদম চূড়ান্ত বা শেষ যাত্রা শুরু হয়েছিল, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড আমরা ছেড়ে গিয়েছিলাম এই যে দলের বাকিদেরকে এনক্যাম্পড অর্থাৎ তারা তাঁবুতেই সেখানে ছিল, সেখানে আমরা রেখে চলে গিয়েছিলাম বা আমাদের শেষ যাত্রা শুরু করেছিলাম। নেক্সট প্যারা দেখো, থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, থ্রু মানে মধ্য দিয়ে, সিনস মানে দৃশ্য, অফ ইনডেসক্রাইবেবল মানে অবর্ণনীয়, বিউটি মানে সৌন্দর্য, অবর্ণনীয় সৌন্দর্যের যে দৃশ্য তার মধ্যে দিয়ে 3000 অফ আস আমরা কত 3000 মানে 3000 অ্যাসেন্ডেড দ্য ভ্যালিজ, অ্যাসেন্ডেড মানে আরোহণ করা, উঠছিলাম বা উঠেছিলাম, দ্য ভ্যালিজ উপত্যকায়, দ্যাট ওপেন্ড বিফোর আস যেটা ওপেন হচ্ছে খোলা ছিল, বিফোর আস আমাদের সামনে, অ্যাজ উই ওয়েন্ট আমরা যখন গিয়েছিলাম। তা আমরা যখন গিয়েছিলাম তখন যে সামনে আমাদের উপত্যকা রয়েছে সেই উপত্যকা ধরে আমরা উঠেছিলাম, আমাদের মধ্যে 3000 মানুষ, কিসের মধ্য দিয়ে? এই যে অবর্ণনীয় সৌন্দর্য তার মধ্য দিয়ে। দ্য ফার্স্ট ডে প্রথম দিন, উই ক্যাম্পড আমরা, ক্যাম্প মানে এখানে যে তাঁবু খাটিয়ে হল্ট করা হচ্ছে সেই বিষয়টা, উই ক্যাম্পড ইন আ পাইন উড পাইন গাছের জঙ্গলে আমরা ক্যাম্প করেছিলাম বা তাঁবু খাটিয়েছিলাম। দ্য নেক্সট পরে, উই হ্যাড পাস্ট আমরা পাস করেছিলাম কাটিয়েছিলাম মানে যেটা পার হয়ে যাওয়া, দ্য স্নো লাইন অর্থাৎ বরফের লাইন পার হয়ে গিয়েছিলাম, অ্যান্ড পিচড আওয়ার টেন্টস পিচড খাটিয়েছিলাম, আওয়ার টেন্টস আমাদের তাঁবু, বিসাইড আ ফ্রোজেন রিভার, বিসাইড মানে পাশে,
কার পাশে? ফ্রোজেন রিভার, মানে একটা বরফ জমা নদীর পাশে আমরা আমাদের তাঁবু খাটিয়েছিলাম। দ্যাট নাইট, সেই রাতে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, সেই যে বিশাল ক্যাম্প ফায়ার মানে যে আগুন জ্বালানো হয়, সেই আগুন জ্বালানো হয়েছিল। এটা ওয়াজ মেড অফ জুনিপার। জুনিপার হচ্ছে এক ধরনের গুল্ম জাতীয় উদ্ভিদের যে কাঠ, তো সেই কাঠ দিয়ে আমরা আগুন জ্বালিয়েছিলাম। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যাবেলা, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, মানে আরো গ্রেটার হাইটস মানে আরো উঁচুতে, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার মেনি মাইলস। দ্য সার্ভেন্টস কর্মচারীদের হ্যাড টু ওয়ান্ডার ঘুরে বেড়াতে হয়েছিল, মেনি মাইলস অনেক মাইল, ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফিউল। ইন সার্চ মানে হচ্ছে খোঁজে বা সন্ধানে, অফ দিস স্ক্যান্টি ফিউল মানে এই যে অল্প পরিমাণ, স্ক্যান্টি মানে অল্প পরিমাণ, ফিউল মানে হচ্ছে জ্বালানি, অল্প পরিমাণ জ্বালানির জন্য যে কর্মচারীরা ছিল তাদেরকে পরের দিন সন্ধ্যেবেলায় যে ভ্যালিতে উঠছিলাম সেই উপত্যকার আরো একটু উঁচুতে, সেখানে তাদেরকে কিন্তু অনেক মাইল ঘুরতে হয়েছিল। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, দ্য রেগুলার পাথওয়ে কেম টু অ্যান এন্ড, যে রেগুলার মানে হচ্ছে বাধা ধরা, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত, দ্য রেগুলার পাথওয়ে অর্থাৎ বাধা ধরা সেই রাস্তা, কেম টু অ্যান এন্ড মানে শেষ হয়েছিল। অ্যান্ড এবং, উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন। উই হ্যাড টু স্ক্র্যাম্বল, স্ক্র্যাম্বল মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে, দেখো আপ অ্যান্ড ডাউন অর্থাৎ হামাগুড়ি দিয়ে উপরে উঠতে হচ্ছিল এবং নিচে নামতে হচ্ছিল, অ্যালং গোট পাথস। গোট পাথস মানে হচ্ছে বলা হচ্ছে যে ছাগলের মতো যে পাকদণ্ডি দেওয়া রাস্তা বরাবর। অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিস, ফেস মানে সম্মুখে, কিসের? স্টিপ মানে খাড়া, আর ডেক্লিভিটিস হচ্ছে উতরাই। অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিস, মুখোমুখি, কিসের মুখোমুখি? স্টিপ ডেক্লিভিটিস মানে চড়াই উতরাই। ডেক্লিভিটিস মানে উতরাই, স্টিপ মানে হচ্ছে খাড়া বা চড়াই। এই যে মুখোমুখি হতে হয়েছিল এবং আমরা কি করেছিলাম? হামাগুড়ি দিচ্ছিলাম উপরে এবং নিচে, যেন ছাগলের মতো পাকদণ্ডি খাওয়া রাস্তা দিয়ে। টিল উই রিচড দ্য বোল্ডার স্ট্রুন গর্জ, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই বোল্ডার স্ট্রুন মানে হচ্ছে পাথরের চাই ভর্তি গিরিখাত, গর্জ মানে গিরিখাত, পাথরের চাই ভর্তি গিরিখাতে আমরা যতক্ষণ না পৌঁছেছিলাম আমাদের ওইভাবে যেতে হয়েছিল। এই যে গিরিখাতের মধ্যে কি রয়েছে দেখো, ইন হুইচ যেখানে, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে দ্য কেভ হচ্ছে গুহা, কার গুহা? অমরনাথের গুহা, ওয়াজ সিচুয়েটেড অবস্থিত ছিল। তাহলে সেই পর্যন্ত আমাদেরকে ওই হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হয়েছিল, সে যেখানে যে অমরনাথের গুহাটা অবস্থিত ছিল। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, যখন আমরা আরোহণ করেছিলাম, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে ছিল, দ্য স্নো পিকস মানে হচ্ছে বরফের শৃঙ্গ, কভার্ড উইথ আ হোয়াইট ভেল, কভার্ড মানে ঢাকা ছিল, উইথ এ হোয়াইট ভেল মানে সাদা ঘোমটায়, তার মানে বরফে ঢাকা ছিল। নিউলি ফলেন, যেটা নিউলি ফলেন মানে হচ্ছে সদ্য পড়েছে এই রকম বরফে ঢাকা ছিল, সেই যে বরফের শৃঙ্গগুলো সদ্য পড়া বরফে ঢাকা ছিল। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, ইন আ নিচ নেভার রিচড বাই সানলাইট, এবং এমনকি যে গুহা তার ভিতরেও, ইনা নিচ, নিচ মানে এখানে গভীরে, নেভার রিচড বাই সানলাইট যেখানে পৌঁছয় না কখনোই সূর্যের আলো। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, শোন মানে চকচক করছিল, দ্য গ্রেট মানে সেই মহান, আইস লিঙ্গম মানে আইস লিঙ্গ, বরফের সেই শিবলিঙ্গ সেটা চকচক করছিল। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্টস, অবাক করা চাষিদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম এটা দেখেছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যে অপেক্ষারত উপস্থিতি অফ গড অর্থাৎ ঈশ্বরের আবির্ভাব যেটার জন্য তারা অপেক্ষা করেছিল, সেই চাষিরা যারা প্রথম, কৃষকরা প্রথম যারা এটা দেখেছিল তারা অবশ্যই তারা অবাক হয়েছিল। নেক্সট, দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, দ্য স্বামী অর্থাৎ স্বামী বিবেকানন্দ হ্যাড অবজার্ভড, এখানে অবজার্ভড মানে হচ্ছে পালন করেছিলেন, এভরি রাইট সমস্ত নিয়ম নীতি বা আচার অনুষ্ঠান, অব দ্য পিলগ্রিমেজ সেই তীর্থযাত্রার যে সমস্ত নিয়ম বা আচার অনুষ্ঠান রয়েছে সবকিছুই তিনি পালন করেছিলেন, অ্যাজ হি কেম অ্যালং আসার পথে। হি হ্যাড টোল্ড হিজ বিডস, তার মানে হি হ্যাড টোল্ড হিজ বিডস, বিডস মানে মালা জপা, তিনি মালা জপেছিলেন। কেপ্ট ফাস্ট,
উপবাস করেছিলেন, অ্যান্ড বাথ ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, এবং স্নান করেছিলেন কোথায়? আইস কোল্ড ওয়াটার্স, বরফ গলা যে ঠান্ডা জল, সেই জলে, অফ 5 স্ট্রিমস, 5টা স্রোতস্বিনীর সেই বরফ গলা জলে স্নান করেছিলেন, ইন সাকসেশন মানে পর্যায়ক্রমে, ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে। আওয়ার সেকেন্ড ডে মানে আমাদের দ্বিতীয় দিনে যখন নদীগর্ভ, রিভার গ্র্যাভেলস ক্রসিং, পার হওয়া, নদীগর্ভ পার হওয়ার সময় পর্যায়ক্রমে তিনি 5টি স্রোতস্বিনীর যে বরফ গলা জল, সেখানে তিনি পর্যায়ক্রমে 5টিতে তিনি স্নান করেছিলেন। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন হি এন্টার্ড তিনি প্রবেশ করেছিলেন, দ্য কেভে গুহাতে, ইট সিমড এটা মনে হয়েছিল, টু হিম তার কাছে, অ্যাজ ইফ যেন হি স শিবা, তিনি শিবকে দেখতে পাচ্ছেন, মেড ভিজিবল বিফোর হিম, মেড ভিজিবল মানে তার সামনে যেন সত্যি রয়েছে, বিফোর হিম মানে তার সামনে, তিনি শিব ঠাকুরকে এখানে এমন ভাবে তিনি দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে স্বয়ং মহাদেব তার সামনে রয়েছেন। amidst the buzzing swarming noise of the pilgrim crowd, amidst মানে হচ্ছে মধ্যে, the buzzing and swarming noise, buzzing মানে হচ্ছে গুঞ্জন এবং সোয়ার্মিং নয়েজ মানে কোলাহল, কার? অফ দ্য পিলগ্রিম ক্রাউড মানে সেই যে যাত্রীগণ, সেই তীর্থযাত্রীগণদের যে হই হট্টগোল, কোলাহল, গুঞ্জন, তার মধ্যে, অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং উপরে, ওভারহেড মানে উপরে, ফ্ল্যাটারিং মানে ডানা ঝটপটানি যে শব্দ, অফ দ্য পিজিয়ন্স পায়রার যে ডানার ঝাপটা, সেই সব আওয়াজের মধ্যেও, হি নেল্ড অ্যান্ড prostrated 2 or 3 times, he knelt তিনি হাঁটু গেড়েছিলেন, and prostrated মানে প্রণাম করেছিলেন 2 অথবা 3 বার, তার মানে হাঁটু গেড়ে তিনি 2-3 বার প্রণাম করেছিলেন, unnoticed মানে কেউ যাতে দেখতে না পায় সেই রকম ভাবে, যেন কেউ দেখেনি, অ্যান্ড দেন এবং তারপর, অ্যাফ্রেড ভয় পাচ্ছিলেন, লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, ইমোশন আবেগ, মাইট ওভারকাম হিম মানে তাকে যেন আবেগে তিনি যেন আত্মহারা না হয়ে পড়েন, হি রোজ তিনি উঠেছিলেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রু এবং মানে নিঃশব্দে তিনি চলে গিয়েছিলেন। হি সেড আফটারওয়ার্ডস তিনি বলেছিলেন, আফটারওয়ার্ডস হচ্ছে পরে, দ্যাট যে ইন দিস ব্রিফ মোমেন্টস এই সংক্ষিপ্ত, ব্রিফ মানে সংক্ষিপ্ত, মোমেন্টস মুহূর্তে, হি হ্যাড রিসিভড তিনি লাভ করেছিলেন, ফ্রম শিবা শিবের কাছ থেকে, অর্থাৎ শিবের কাছ থেকে তিনি লাভ করেছিলেন বা পেয়েছিলেন, দ্য গিফট অফ অমর, অর্থাৎ অমর হওয়ার, অমর যে হবেন এই উপহার তিনি পেয়েছিলেন, নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট তিনি মরবেন না, আনটিল যতক্ষণ না পর্যন্ত, হি হিমসেলফ তিনি নিজে, হ্যাড উইলড ইট মানে নিজে যতক্ষণ না চাইবেন ততক্ষণ তিনি মারা যাবেন না, এই যেন গিফট তিনি পেয়েছিলেন, আশীর্বাদ তিনি পেয়েছিলেন। ইন দিস ওয়ে এইভাবে, পসিবলি সম্ভবত, ওয়াজ ডিফিটেড অর ফুলফিলড দ্যাট প্রেজেন্টিমেন্ট হয় পরাজিত হয়েছিল অথবা ফুলফিলড মানে পূর্ণ হয়েছিল, দ্যাট প্রেজেন্টিমেন্ট মানে একটা অশুভ মানে চিন্তা ভাবনা যেটা তার মনের মধ্যে ছিল, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড যেটা তাকে হন্টেড মানে তাড়া করে নিয়ে বেড়াচ্ছিল, ফ্রম চাইল্ডহুড মানে ছেলেবেলা থেকে, প্রেজেন্টিমেন্ট মানে হচ্ছে খারাপ কোনো কিছুর একটা পূর্বাভাস, সেরকম একটা কিছু হয় এখানে পরাজিত হয়েছিল বা পূর্ণ হয়েছিল, যেটা তাকে ছোটবেলা থেকে তাড়া করে বেড়াচ্ছিল, দ্যাট হি উড মিট উইথ ডেথ, কি সেই অশুভ বা খারাপ যেটা পূর্বাভাসটা কি, যে দ্যাট হি উড মিট উইথ ডেথ তার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হবে, তার মানে তার মৃত্যু হবে, ইন আ শিবা টেম্পল শিব মন্দিরে, অ্যামংস্ট দ্য মাউন্টেন্স পর্বতের মধ্যে শিব মন্দিরে তার মৃত্যু হবে, এই যে বিষয়টা হয় এখানে পরাজিত হয়েছিল বা একটা সার্থকতা পেয়েছিল বা ফুলফিল হয়েছিল বা সম্পন্ন হয়েছিল বলা চলে, সফলতা লাভ করা, তাহলে এই যে বিষয়টা এটা হয়েছিল যে তার ছোটবেলা থেকে তার মধ্যে ছিল যে তার মৃত্যু হবে কোনো একটা পর্বতের মধ্যে শিব মন্দিরে, যখন তিনি এখানে এসেছিলেন তাহলে সেখানে এসে তিনি সেখান থেকে প্রণাম করে যখন আশীর্বাদ নিলেন, তিনি কি বললেন যে আমি অমর হওয়ার আশীর্বাদ নিলাম, যে কি আমি যতক্ষণ না নিজে চাইবো ততক্ষণ আমি মরবো না, এইটা যেহেতু সেখানে কিন্তু তার মৃত্যু হয়নি, সেই জন্য হয় এটা এখানে পরাজিত হলো বা এখানে সার্থক হলো, যে তার যে মনের মধ্যে যে বিষয়টা চলছিল খারাপ একটা পূর্বাভাস যে তার শিব টেম্পলে মৃত্যু হবে মাউন্টেন্স এর মধ্যে, পাহাড়ের মধ্যে, সেটা তো হলো না।
নেক্সট, আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, সেখানে কোনো যে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন মানে পান্ডাদের অত্যাচার ছিল না। অফ দ্য হেল্পলেস পিপল, এই যে সাধারণ যে অসহায় মানুষদের উপর পান্ডাদের কোনো রকম প্রভাব ছিল না। অমরনাথ ইজ রিমার্কেবল, অমরনাথ লক্ষণীয় ছিল বা উল্লেখযোগ্য ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেসনেস টু নেচার, এর সরলতা এবং মানে ক্লোজনেসনেস মানে একদম কাছাকাছি ভাবে দেখা যায় কি টু নেচার, অর্থাৎ প্রকৃতির একেবারে সন্নিকটে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা। এই কারণের জন্য অমরনাথ কিন্তু উল্লেখযোগ্য, তার যে সহজ সরল জীবনযাপন এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা, এইটার জন্য। বাট দ্য, কিন্তু দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, মানে এই যে তীর্থযাত্রা সেটা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল কখন? অন দ্য গ্রেট ডে, মহান দিন অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের মহান দিনে এটা যেন চূড়ান্ত মাত্রায় পৌঁছেছিল। অ্যান্ড এবং আওয়ার রিস্টস, আমাদের হাত, ওয়ার টাইড মানে বাঁধা ছিল, উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট, মানে এই আমাদের হাত বাঁধা ছিল লাল আর হলুদ রঙের থ্রেডস মানে হচ্ছে সুতো। কিসের সুতো? এই যে স্যাক্রামেন্ট মানে এই যে পবিত্র ধর্মানুষ্ঠানের যে সুতো, তাতে আমাদের হাত বাঁধা ছিল লাল এবং হলুদ সুতোয় বাঁধা ছিল। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড আ মিল, আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স, কোনো উঁচু কোনো বোল্ডার্স মানে বলে পাথরের চাইয়ের উপরে, বিসাইড দ্য স্ট্রিম মানে ঝর্ণার পাশে কোনো পাথরের চাইয়ের উপর আমরা খেয়েছিলাম এবং বিশ্রাম নিয়েছিলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের ফেরার আগে, বিফোর রিটার্নিং ফেরার আগে, টু আওয়ার টেন্টস আমাদের তাঁবুতে ফেরার আগে আমরা কোথায়, আমরা কোনো যে স্ট্রিম ঝর্ণা তার পাশে পাথরের চাইয়ের উপর আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং খাবার খেয়েছিলাম। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী বিবেকানন্দ কি বলছেন? ওয়াজ ফুল অফ দ্য প্লেস, তিনি ওই জায়গার, ফুল মানে বিভোর হয়ে থাকা, ওই জায়গার যেন ওই জায়গার যে ভাবনা সেই ভাবনায় বিভোর হয়েছিলেন। হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন, দ্যাট যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং, তিনি এর আগে কখনোই কোনো কিছুকেই দেখেনি, সো বিউটিফুল এত সুন্দর, তিনি কোনো কিছুকেই এর আগে এত সুন্দর তিনি দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট, হি স্যাট তিনি বসেছিলেন, লং মানে অনেকক্ষণ, সাইলেন্ট মানে নিঃশব্দে তিনি অনেকক্ষণ বসেছিলেন। দেন হি সেড, তারপর তিনি বলেছিলেন, ড্রিমিলি মানে যেন স্বপ্নে বিভোর হয়ে আছেন এইভাবে তিনি বলেছিলেন। আই ক্যান ওয়েল ইমাজিন, আমি পারছি ভালোভাবে কল্পনা করতে, হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কিভাবে এই কেভ এই গুহা ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড মানে প্রথম আবিষ্কার হয়েছিল, বা প্রথম কিভাবে এই গুহার আবিষ্কার হয়েছিল সেটা আমি এখন কল্পনা করতে পারছি। কিভাবে? আ পার্টি অফ শেফার্ডস মানে মেষপালকের একটা দল, পার্টি মানে দল, ওয়ান সামার ডে এক গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, অবশ্যই তাদের ফ্লক্স মানে এখানে এই যে মেষের দল তাদের হারিয়েছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, অ্যান্ড ওয়ান্ডার্ড মানে ঘুরে বেরিয়েছিল, ইন হিয়ার এখানে এসেছিল, ইন সার্চ অফ দেম তাদের খোঁজ করতে করতে, তাদের খোঁজ করছিল যে মেষগুলো হারিয়ে গেছে এবং সেই খুঁজতে খুঁজতেই তারা এখানে চলে এসেছিল। দেন তারপরে, ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, যখন তারা এসেছিল এই যে ভ্যালি বা উপত্যকায় বাড়িতে, দে টোল্ড তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কেম আপন মহাদেব, কিভাবে দে হ্যাড সাডেনলি তারা হঠাৎ কাম আপন মানে দেখতে পেয়েছে মহাদেবকে, কিভাবে হঠাৎ তারা মহাদেবকে দেখতে পেয়েছে সেটা সে বর্ণনা করেছিল। তাহলে তিনি স্বপ্নে যেন আচ্ছন্ন হয়ে আছেন এইভাবে তিনি বলছেন যে আমি এবার কল্পনা করতে পারছি যে এইভাবেই হয়তো এই গুহাটা আবিষ্কার হয়েছিল, অর্থাৎ গুহার সন্ধান মানুষ পেয়েছিল, এই কেভটার সন্ধান পেয়েছিল, যেখানে যেটা যেটা অমরনাথ গুহা বলছে, যেখানে শিবের উপস্থিতি রয়েছে। কিভাবে পেয়েছিল? এই যে শেফার্ডের দল, তারা তাদের কোনো একটা দলকে হারিয়েছিল, মানে মেষের দলকে, সেটা খুঁজতে খুঁজতে এখানে এসেছিল, তারপর তারা বাড়ি গিয়ে বলেছিল যে আমরা হঠাৎ মহাদেবের দর্শন পেয়েছি। অফ মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভু নিজেই, ইন এনি কেস যে কোনো কারণে, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু মানে একটা গল্পের মতোই, কিন্তু সেটা ছিল সত্যি।
অর্থাৎ এখানে নিবেদিতা বলছেন যে আমার গুরুর সম্পর্কে ইন এনি কেস, অর্থাৎ পরিস্থিতি যেরকমই হোক না কেন, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এরকমই এক কাহিনী, সেটা সত্য। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড এনরাপ্টেড হিম। দ্য পিউরিটি মানে পবিত্রতা, এবং কি হোয়াইটনেস শুভ্রতা, অফ দ্য আইস পিলার সেই বরফের যে পিলারের কথা বলা হচ্ছে, যে তুষার লিঙ্গ, পিলার মানে এখানে আইস পিলার মানে যে আইস লিঙ্গমের কথা বলা হয়েছে, সেই তুষার লিঙ্গর যে পবিত্রতা এবং শুভ্রতা হ্যাড স্টার্টলড মানে স্টার্টল মানে হচ্ছে অবাক করা বা বিস্মিত করা, অ্যান্ড এনর্যাপ্ট এবং আবিষ্ট করা। কাকে? হিম, আবিষ্ট করেছিল তাকে মানে বিবেকানন্দকে। তার মানে এই যে বরফের যে শিবলিঙ্গ দেখা গেছে, এই শিবলিঙ্গের পবিত্রতা এবং শুভ্রতা স্বামী বিবেকানন্দকে অবাক করেছিল এবং আবিষ্ট করেছিল। দ্য cavern had revealed itself to him as the secret of কৈলাস। The cavern had revealed, এই যে গুহাটি, রিভিলড মানে এখানে উদ্ঘাটিত হওয়া, করেছিল ইটসেলফ মানে কি হিসেবে নিজেকে উদ্ঘাটিত করেছিল? টু হিম, তার কাছে এইভাবে উদ্ভাসিত হয়েছিল, অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের যে রহস্য সেইটা যেন তার কাছে উদ্ঘাটিত হলো। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং তার বাদ বাকি যে জীবন, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার জীবনের যে বাকি সময়টুকু, হি চেরিস্ট দ্য মেমোরি he cherished the memory of how he had entered a mountain cave. He cherished মানে তিনি পোষণ করেছিলেন, দ্য মেমোরি স্মৃতি, কিসের স্মৃতি? অফ হাউ হি হ্যাড এন্টার্ড, কিভাবে তিনি প্রবেশ করেছিলেন, আ মাউন্টেন কেভ একটা পর্বতের গুহায় তিনি কিভাবে প্রবেশ করেছিলেন, অ্যান্ড কাম ফেস টু ফেস এবং মুখোমুখি হয়েছিলেন, দেয়ার সেখানে, উইথ দ্য লর্ড হিমসেলফ, ঈশ্বরের বা ভগবানের মুখোমুখি কিভাবে তিনি হয়েছিলেন, এই যে বিষয়টা, এই বিষয়টা তিনি তার মানে স্মৃতিতে পোষণ করে গিয়েছিলেন, তার যিনি বাদবাকি যতদিন তিনি বেঁচে ছিলেন, অর্থাৎ রেস্ট অফ হিজ লাইফ, তার মনের মধ্যে এটা ছিল কিভাবে তিনি সেই গুহাতে প্রবেশ করেছিলেন এবং কিভাবে সরাসরি তিনি একেবারে মানে ঈশ্বরকে প্রত্যক্ষ দর্শন করেছিলেন বা ঈশ্বরের মুখোমুখি তিনি হয়েছিলেন। তো এইটাই হচ্ছে তোমাদের অমরনাথ স্টোরিটা। এর পরের ক্লাসে আমি এখান থেকে যে এমসিকিউ গুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।